আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি তোমাদেরকে গুণগত রসায়ন দ্বিতীয় খণ্ডের উপরে তৃতীয় ক্লাসে নিব এবং আজকে আমরা দ্রাব্যতা আলোচনা করবো। আমরা গত দুটো ক্লাসে আলোচনা করেছি, আজকে আলোচনা করব। আর আমরা এই দ্রাব্যতার এই ম্যাথ নিয়ে আজকে আলোচনা করবো। আমরা গত ক্লাসে ম্যাথ নিয়ে আলোচনা করছি। আর একটা কথা বলে নিই, দেখো তোমরা এই ভিডিওটা যখন দেখবা এই ভিডিওতে সাউন্ড একটু কম পাবা, কারণ আমি এখানে স্পিকারটা ব্যবহার করতে পারি না। এই কারণে আমি স্পিকারটার সাথে আমি যখন মোবাইল কানেক্ট করে ভিডিও করতে যাই তখন সাউন্ড আসে না। এই জন্য আমি স্পিকার ছাড়া ভিডিওটা তৈরি করা হয়েছে। এই জন্য সবাই একটু দয়া করে হেডফোনটা ব্যবহার করবো। আচ্ছা, দেখো আমি এই দ্রাব্যতা নিয়ে একটু ঝামেলা, দেখো, কারণ আমরা কিন্তু একাধিক বই রেফারেন্স হিসেবে নিচ্ছি। যেমন আমরা গত ক্লাসে বেশ কিছু ম্যাথ করেছিলাম হাজারি স্যারের বই রেফারেন্স ধরে। হাজারি স্যারের বইতে দ্রাব্যতার সংজ্ঞা দেওয়া হয়েছে কিসে, যে দ্রাবক আর দ্রব্য মিলে দ্রবণ তৈরি করবো, সেই দ্রবণের প্রতি লিটারে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণের প্রতি লিটারে অবশ্যই দ্রবণটা সম্পৃক্ত হতে হবে। তাহলে স্থির তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের প্রতি 1 লিটারে দ্রবের পরিমাণটা গ্রাম এককে বা মোল এককে, দ্রবের পরিমাণটা কি দ্রাব্যতা। মানে তোমরা এখন দ্রাব্যতার সূত্র দেখছো, সূত্রটা কি, এস গ্রাম পার লিটার, W/V, আর ভিটারও দ্রবণের আয়তন লিটারে। আবার তোমরা দেখছো এস মোল পার লিটার কত, N/V, এটা দ্রাব্যতা। এবং এই দুটা কিন্তু রেফারেন্স কি, হাজারি স্যার, হাজারি। আবার তুমি যদি সঞ্জিত স্যারের বই দেখো, সঞ্জিত স্যারের বই যদি দেখো, তখন দেখবা S = M × 100, এইটা এটা হলো রেফারেন্স, একাধিক রেফারেন্স। এটা হলো সঞ্জিত স্যারের বই, তারপর লিঙ্কন স্যারের বই, তারপরে কবি স্যারের বই, সবগুলো বইতে কী করছে, এই সূত্রটা তৈরি করছে। সংজ্ঞা দিচ্ছে কি, স্থির তাপমাত্রায় 100 গ্রাম পানিতে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয়। আর হাজারি স্যার এই সংখ্যাটাও দিচ্ছেন, প্লাস সে বলছেন যে আধুনিক সংখ্যা হলো এইটা। আধুনিক সংখ্যা হলো যে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে গ্রাম এককে বা মোল এককে দ্রব্যের পরিমাণটা হলো দ্রাব্যতা। এবং উনি তার ম্যাথগুলো ম্যাক্সিমাম কী করছে, এই সূত্র ব্যবহার করে তার ম্যাথগুলো করতে হয়, এই সূত্র ম্যাথ। আর হাজারি স্যারের বইতে বা সঞ্জিত স্যার বা লিঙ্কন স্যার বা কবি স্যারের বইতে যে ম্যাথগুলো থাকে, সেই ম্যাথগুলো দেখবা এই সূত্র দিয়েও ম্যাথগুলো করতে হয়। কারণ সে দ্রাব্যতার যে মানটা দিচ্ছেন, সেই দ্রাব্যতার মানের কোনো একক দেন নাই, কারণ এখান থেকে কিন্তু কোনো একক আসে না, এসের কোনো একক আসে না। কারণ উপরে গ্রাম নিচে গ্রাম, কিন্তু এখান থেকে একক আসে। এককটা কি, গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার। তাহলে দেখবা সঞ্জিত স্যারের বই, লিঙ্কন স্যারের বই আর কবি স্যারের বইতে দেখবা দ্রাব্যতা দেওয়া আছে কিন্তু একক নাই, কারণ সে তাহলে তখন এই সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে। আর হাজারি স্যারের বইতে দ্রাব্যতার একক দেওয়া আছে গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার, এই জন্যই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা একটু বেশ সময় চলে যাচ্ছে দ্রাব্যতার শেষ করতে। এই সঞ্জিত স্যারের বই একদিকে আর বাকিগুলো আরেকদিকে। তবে সব বই কী করতে হবে, কমপ্লিট করে আমাদের কিন্তু পড়তে হবে, নাহলে ভর্তি পরীক্ষা গিয়ে দেখবা সমস্যা পড়ে যাবা। আচ্ছা, তাহলে আমরা আর ভর্তি পরীক্ষা হাজারি স্যারের বইটা একটু বেশি ফলো করে, এই জন্য আমরা চেষ্টা করতেছি এই বইটার প্রবলেমগুলো একটু সলভ করতে হবে। আমি দেখো এখানে হাজারি স্যারের বইয়ের আর একটা ম্যাথ, আমরা গত ক্লাসে বেশ কয়েকটা ম্যাথ করেছি, 2টা ম্যাথ করেছি হাজারি স্যারের বইয়ের কতদিন গত ক্লাসে। আজকে আমি আরও 3টা ম্যাথ করাবো হাজারি স্যারের বইয়ের। হ্যাঁ, দেখো আমরা দেখো এখানে এই 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কী করছি, সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছি। ওকে, এবং সেই দ্রবণের কিন্তু কী দেওয়া আছে, দেখো আয়তন দেওয়া আছে, আয়তন সম্পৃক্ত দ্রবণের আয়তন দেওয়া আছে, আর দ্রবের পরিমাণ দেওয়া আছে কত, এইটা। কিন্তু আমরা এই পরিমাণটা ইউজ করতে পারবো না, মানে দ্রবণের আয়তন দেওয়া আছে, দ্রবের পরিমাণ দেওয়া আছে, কিন্তু সমস্যা হলো খাদ্য লবণ প্রয়োজন। খাদ্য লবণ প্রয়োজন হলো এত গ্রাম, 195 গ্রাম। কিন্তু আমি খাদ্য লবণটা বিশুদ্ধ না, আমি যখন বের করবো কার দ্রাব্যতা, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বের করবো, কিন্তু এখানে দেওয়া আছে খাদ্য লবণের পরিমাণ এটা। কিন্তু তাহলে আমার লাগবে কার পরিমাণ, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ। আর খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইড ছাড়াও কী আছে, ভেজাল আছে, যে 95% বিশুদ্ধ খাদ্য লবণ। তাহলে আমরা এই 100 গ্রাম খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইড আছে কত, 95 গ্রাম। তাহলে আমরা 195 গ্রাম খাদ্য লবণ নিচ্ছি, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড আছে 95 × 100
95 ভাগ কত 100 এত 100 আছে 95 তাহলে 195তে আছে কত না 195তে 5 কত হবে এটা আমরা গুণ করলে কত হয় আমরা একটু গুণ করে দেখি না কত হয় ক্যালকুলেটর তো আচ্ছা এখানে একটা মান হয় না আমরা একটা মানটা বের করতে পারলে ভালো হতে পারে তাহলে 100তে 95 তাহলে 200তে কত হয় 100 200তে হয় 190 190 থেকে 2.5 বাদ যাবে না না 100তে আছে 95 আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি একশো 95 ইন্টু 95 ভাগ হলো 185.25 না 185.25 আচ্ছা এইটা হলো সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ তাহলে এটা ডাব্লিউ ধরে অথবা তাহলে আমরা এবার দ্রাব্যতা বের করবো না আমরা জানি দ্রাব্যতা আমরা কিন্তু এই সূত্র ইউজ করতে পারি এই সূত্র ইউজ করতে পারি কারণ আমাকে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে হবে তা আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করি মোল পার লিটার N/V তাহলে কত হয় কারণ দেখো আমাদের কিন্তু দ্রাব্যতা যেটা দেওয়া আছে প্রতিশত দ্রাব্যতা দেওয়া আছে সেটা গ্রাম পার লিটারে গ্রাম পার লিটারে যদি দেওয়া আছে মানে এইটা আমরা কী করি গ্রাম পার লিটারে কারণ এই মানটা আমরা অঙ্কে দুইটা অ্যান্সার এই মানটা আমরা আবার কাজে লাগাবো সো যেহেতু দাপতা দেওয়া আছে 25 সোডিয়াম ক্লোরাইড দাপতা গ্রাম পার লিটারে তাহলে এটা আমরা গ্রাম পার লিটারে দেবো তাহলে কত হবে W/V এই W কত 185.25 আর আয়তন হলো 600 মানে 0.6 তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম দাপতা পেয়ে যাবো দেখ কত 185.25 ভাগ হলো 0.6 হ্যাঁ 308.75 না 308 গ্রাম পার তাহলে আমরা কিন্তু অঙ্কের দুইটা পার্ট আমি যেটা পরে সেটা আগে বের করে ফেলছি দেখো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত বের করছি সোডিয়াম ক্লোরাইড কোন তাপমাত্রায় 80 ডিগ্রিতে আচ্ছা এবার আমরা পরের অংশটা করবো তাহলে আমরা এখানে সমস্যা হলো যে দ্রবণের আয়তন দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইডের 80তে দ্রবের পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ দেওয়া নয় দেওয়া আছে খাদ্য লবণের পরিমাণ কিন্তু আমার বের করতে হবে সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা তাহলে খাদ্য লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বের করতে হবে তাহলে 100 গ্রাম খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইড 95 তাহলে 195 গ্রাম খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইড কত বের করছি করে আমরা দ্রাব্যতা বের করছি ওকে তা আমরা এবার দেখো অঙ্কের প্রথম অংশটা দ্বিতীয় অংশটা আগে বের করে ফেললাম আসলে উচিত ছিল এটা আগে দেওয়া যে এখানে দেওয়া ছিল 80তে তাপমাত্রা সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা কত এরপরে কি ওই দ্রবণকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে শীতল করলে কত গ্রাম বিশুদ্ধ সোডিয়াম বের করেছে তাহলে সুন্দর করতে হবে আচ্ছা তাহলে আমরা এবার অঙ্কের দ্বিতীয় অংশটা করবো তাই আমরা অঙ্কটা একটু মুছে ছবি এঁকে দেখাচ্ছি দেখো এই তথ্যটা বের করলাম তাহলে এখানে তাপমাত্রা হলো 80 তাপমাত্রা 80 ডিগ্রি দেখো তাপমাত্রা 80 ডিগ্রি সেন্টিগ্রেড আর দ্রাব্যতা কত বের করলাম 308.75 ওকে এটাকে আমরা কী করবো শীতল করব দেখো এটা সম্পৃক্ত দ্রবণ আমি কিন্তু সোডিয়াম ক্লোরাইডের পরিমাণও জেনে গেছি এখানে না W1 দিলাম সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত 185.25 এটাকে আমরা শীতল করবো শীতলীকরণ না করে কী পাবো আমরা তাপমাত্রা কমাইছি কততে নিয়ে গেছি তাপমাত্রা আমরা কততে এই 25 ডিগ্রি দাপটা ধরো S1 দিলাম এটা কি দিলাম S2 দিলাম কত হয় S2 মান দেওয়া আছে S2 মান কত 240 গ্রাম পার লিটার খেয়াল করো এরকমটা গ্রাম পার লিটার আর তাপমাত্রা কমালে যেহেতু তাপমাত্রা কমে গেছে তার মানে কিছু লবণ কেলাসিত হবে কিছু লবণ কী হবে ঠিক আছে কিছু লবণ কি
কি ক্লাসিত হচ্ছে। তা আমরা কি চাচ্ছি, এই ক্লাসিত দ্রবের সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ, এটা হলো ক্লাসিত সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ চাইছি, ক্লাসিত সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ। হট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা জানতে চাই যে এই ক্লাসিত হওয়ার পর এখানে কতটুকু দ্রব অবশিষ্ট আছে। মানে আমি W2 হট, তাহলে আমি S2 জানি, W2 জানতে চাই। হ্যাঁ, তাহলে আমরা এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি S2 গ্রাম পার লিটার, W বাই কত 2/mV। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই যখন তুমি দ্রবণকে ঠান্ডা করবা, দ্রবণ থেকে কিছু দ্রব ক্লাসিত হবে, এতে কি হবে, দ্রবণের ভর কিন্তু কমে যাবে, দ্রবের ভর কমে যাবে। আর দ্রবণের যদি ভর কমে যায়, তার দ্রবণের কিন্তু আয়তন কমে যাবে। কিন্তু দেখবো, আমি দেখলাম এই তুমি যদি এখানে কিন্তু ক্লাসিত হওয়ার পর দ্রবণের আয়তন দেওয়া নাই। যদিও আমরা জানি যে দ্রবণ থেকে যখন দ্রব ক্লাসিত হয় তখন দ্রবণের আয়তন পেয়ে যায়, কমে যায়। সেই হিসাবে কিন্তু এখানে আসলে V2 বলা উচিত। তার মানে V2 যদি বলি, তাহলে এটা কত, এখানে কত দেওয়া ছিল আয়তন 600 ml না 600 মিলিলিটার, 600 মিলিলিটার মানে 0.6 লিটার ছিল, 0.6 লিটার, 600 মিলিলিটার মানে V 600 মিলিলিটার মানে 0.6 লিটার না 0.6 লিটার। আসলে কিন্তু এখানে দ্রবণের যে আয়তন, ক্লাসিত হওয়ার পর দ্রবণের আয়তন কিন্তু এক থাকার কথা না। কারণ দ্রবণ থেকে যখন দ্রব চলে যাবে তখন কি দ্রবণের আয়তন কী হয়ে যাবে, আয়তন কিন্তু কমার কথা না, আয়তন কমার কথা। তার মানে কিন্তু আমরা কী করবো, এই ম্যাথগুলো করার জন্য, মানে হাতের সাথে বইয়ের ম্যাথগুলো করার জন্য কী করবো, এই দুই ক্ষেত্রে আয়তন কী ধরবো, সমান ধরবো। এখানেও V যা, এখানেও V কি, তাই ধরেন আমরা V2 দিব না, দুই জায়গায় V দিব। তাহলে আমি এখানে S2 মান জানি কত, 240, S2 মান 240, আর W2টা বের করবো আমরা না, আর Vটা কত 0.6। তাহলে এখান থেকে W2 চলে আসে কত, দেখি আমরা 240 ইন্টু 0.6, 144। তা দেখো এখানে কতটুকু ধ্রুব আছে বের করছি, W1। আর ক্লাসিত হওয়ার পর ধ্রুব কতটুকু অবশিষ্ট আছে সেটা বের করলাম, W2। তাহলে আমি W2 থেকে W1 বিয়োগ না, W1 থেকে W2 বিয়োগ করি, তাহলে কী পেয়ে যাবো, ক্লাসিত দ্রবের বল। অর্থাৎ ক্লাসিত দ্রবের বল, ক্লাসিত দ্রবের ভর কত হবে, W1 মাইনাস কি W2। এই কত, W1টা হলো 185.25 মাইনাস কত 144 গ্রাম, কত হয় 144 মাইনাস 185.25 ইকুয়াল টু 41.25, 41.25। ঠিক আছে, হয়ে গেছে 41. তখন এখানে একটু খেয়াল করো যে আমরা প্রথমে 80 কি দ্রবণের সম্পৃক্ত দ্রবের পরিমাণটা আমি কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া ছিল, আর দ্রবণের আমি আয়তন জানি, আয়তন, আর W1 থেকে না W1 জানি, দ্রবণের আয়তন জানি। এখান থেকে আমরা কী করছি, দাব্যতা বের করছি না, দাব্যতা বের করছি। কোনটা, এটা বের করছি আমরা, এটা একটা অঙ্কের পার্ট ছিল। আচ্ছা, এসব বের করতে বলছিল আমাদের, এসব। এবার বলছি যে তাপমাত্রা 80 থেকে যদি 25-এ যায় তাহলে কী হবে, দাব্যতা কমে গেছে, দাব্যতা কত সেটা দেওয়া আছে। এবার বলছি কতটুকু দ্রবক ক্লাসে দেওয়া হবে। তাহলে যেহেতু আমি এখানে S2 জানি, আর দুই ক্ষেত্রে যেহেতু V একই, দুই ক্ষেত্রে কি V একই, ধরে আমি এখানে Vটা লিখি, V কত পয়েন্ট একবার লিখি 0.6। তাহলে এটাও কি, তার দুই ক্ষেত্রে আমরা আয়তন একই, আর S2 দেওয়া আছে, তাহলে এখান থেকে কী করবো আমরা W2 বের করলাম। তার মানে তাপমাত্রা কমার ফলে দ্রব সম্পৃক্ত দ্রবণের দ্রব কমে গেছে, কতটুকু হয়েছে সেটা বের করছি। তাহলে W থেকে যদি W1 বিয়োগ করি তাহলে কতটুকু ক্লাসিক হলো সেটা পেয়ে যাবো। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করি, তাহলে একদম ক্লিয়ার হবে না তোমাদের। এই বই থেকেই দেখো, এই বইয়ের 2.36 খ, 2.36 খ।
আচ্ছা আমি পুরোটা মুছে নিই, তাহলে আমার জায়গা হবে না। দেখো 2.36 আর আমি অঙ্কটা পুরো না লিখে আমি তথ্যগুলা ছবির মধ্যে দেখাচ্ছি, দেখো তাহলে আমার মনে হয় আর সমস্যা হবে না। এই হলো একটা সম্পৃক্ত দ্রবণ, মনে করো সাপোজ এটা একটা উদ্দীপক, জাস্ট মানে একটা ম্যাথ করতে হবে। উদ্দীপকে আমি সব তথ্যগুলো দিব। তাপমাত্রা 60, এটাকে আমরা শীতল করবো না, শীতল করলে কি হবে, কিছু দ্রব এই কিছু দ্রব ক্লাসিত হলো, আমাদের সেই ক্লাসিত দ্রবের ভর তথ্যটা কি তাপমাত্রা কত নিয়ে গেছে 30। তাহলে আমরা S1 ধরি, S1 তাপমাত্রা দেওয়া আছে কত 50 গ্রাম পার, আর কমে কত হয়েছে 42 গ্রাম পার। আর আমরা 450 গ্রাম সম্পৃক্ত দেবো, মানে আমরা আয়তন দেওয়া আছে, আয়তন ভি 450, আয়তন দেওয়া নাই, গ্রাম দেওয়া আছে, গ্রাম ভর, আর দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, মানে ঘনত্ব দেওয়া আছে 1.13 গ্রাম পার কি সেন্টিমিটার কি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, দ্রবণের আয়তন পেয়ে যাবো, মানে দ্রবণের ভর দেওয়া আছে এবং আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব দেওয়া আছে, এখান থেকে আমরা কী করবো আয়তন পেয়ে যাবো। দেখি আমরা আয়তন কত হয়, দেখো আয়তন কত হয়, আয়তন 450 ইন্টু 1 পয়েন্ট কত 508.5 সেন্টিমিটার, বা আমি যদি লিটার নিয়ে যাই কত হবে 0.5085। আমি আরেকবার দেখে দিই 405 1.13, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু দুই ক্ষেত্রে কী ধরবো, আচ্ছা দেখো আমরা এখানে আয়তন জানি, S1 জানি, তাহলে W1 বের করতে পারবো, W1 কত বের করতে পারবো, হ্যাঁ W1। তাহলে এখানে কি দুই জায়গাতে আয়তন সেম ধরতে হবে, তাহলে এখানে S2 দেওয়া আছে, তাহলে আমরা কী বের করতে পারবো W2 বের করতে পারবো। আর এই যে ক্লাসিত দ্রবের যে ভর, ক্লাসিত দ্রবের যে ভর সেটা হলো W2 W1 মাইনাস W, এটা হট একদম সহজ। দেখো এখানে একটু সমস্যা হলো যে দ্রবণ থেকে দ্রব ক্লাসিত হয়েছে না, ক্লাসিত হলে কিন্তু দ্রবণের ভর কমে যায়, আর দ্রবণের ভর কমে গেলে অবশ্যই কী হবে, দ্রবণের আয়তন কমে যাবে। এই যে দ্রবণটা, এই দ্রবণের আয়তন যায়, এই দ্রবণের আয়তন কিন্তু তা হবে না, আর দ্রবণ থেকে কিছু দ্রব ক্লাসিত হলে কী হয়, দ্রবণের ভর কমে যায়, দ্রবের ভর কমে যায়। আর যদি দ্রবণের ভর কমে যায় অবশ্যই দ্রবণের আয়তনের কমার কথা, কিন্তু আমরা এই যে এখানে যে সূত্রগুলা, সেই সূত্রগুলা যদি প্রয়োগ করতে চাও দুই ক্ষেত্রে কী করতে হবে, আয়তন সেম ধরতে হবে। তাহলে আমরা প্রথমে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি S1 W1 বাই কত, তাহলে W1 50, W1 দেওয়া আছে কত, W1 বের করবো, আর B হলো 0.5085। তাহলে W1 আমরা একটু লিখে ফেলি 50 ইন্টু 0.5085, 25 পয়েন্ট কত 425। আবার কত তাপমাত্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত হয় দেখো, S2 W2 বাই V, S2টা হলো কত 42, W2 বের করবো আমরা, V হলো 0.5085, W2 হলো 42 ইন্টু কত 0.5085, 21 পয়েন্ট কত 375। এবার লেখো অতএব ক্লাসিত দ্রবের ভর কত W1 মাইনাস W2, W1 কত 25.425 মাইনাস কত
21.375 গ্রাম। এই কত হয়? মাইনাস 21 পয়েন্ট মাইনাস 25.425 5.93। ওদের কি অ্যান্সারটা মিলল না? আমরা একটু চেকে যাই না, দেখো এই 50 আর হলো 42, ঠিক আছে না, 50-42, আর তাপমাত্রা হলো 60 থেকে 30 আসছে। ওকে, এসন এর 50 আর নিচে হলো 450। আমার এটা দেওয়া ছিল কত? 450 না, 450 ইন্টু, ও আসলে আমরা একটু ভুল করছি বলতে, আমরা তো আয়তন চাচ্ছি, দেখো এখানে একটু ভুল করছি আমরা আয়তন বের করতে হলে 450কে ভাগ করতে হবে 1 পয়েন্ট কি দ্বারা? 450কে ভাগ করতে হবে 1.13 দ্বারা। আমরা খেয়াল করি 1 এত এত, এটা হলো কি ছিল? এই গ্রাম, আর এটা কি গ্রাম পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কি হয়? 450 ভাগ হলো 1.13, 398 পয়েন্ট কি, তার মানে কী হবে? সেন্টিমিটার কি, আর মিটারে কত হয়? 0.3982। আর এখানে 0.3982। এটা আমরা দেখো 50, এবার 50 ইন্টু 0.398 19.9 এত গ্রাম। ঠিক এখানে চেঞ্জ হবে, তাহলে এই 0.3982, এইটা W12 আসবে 42 ইন্টু 0.3982, 16.7 মাইনাস 19.3.18 আসে না, 3.18 আসে, বিয়োগফল 3.18 আসে। ওকে, আমাদের মিলছে না, 3.18, তাহলে আমাদের 19.91 মাইনাস 16.72 গ্রাম। তাহলে এখানে খেয়াল করো, আমরা কিন্তু দুই ক্ষেত্রে আয়তন কি ধরতে হবে? একই ধরতে হবে। তাহলে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, আর একটা তাপমাত্রায় দ্রবের পরিমাণ দেওয়া আছে, অন্য তাপমাত্রায় দ্রবের পরিমাণ বের করলে বিয়োগ করে কি পেয়ে যাবো, কতটুকু ক্লাসিত হবে। এবার তুমি দেখো, আমি এবার হাজারি স্যার বা সঞ্জিত স্যার বা লিঙ্কন স্যার বা কবির স্যার বলে আমি একটা ম্যাথ দেখবো, এবং পার্থক্যটা একটু খেয়াল করবো। পার্থক্যটা আমি ম্যাথটা একটু লিখে নিব না, তাহলে পার্থক্যটা বুঝতে সুবিধা হবে তোমাদের। আশা করি আরেকটা আমরা করলে 2 বইয়ের মধ্যে পার্থক্যটা ধরতে পারবা। দেখো আমি ম্যাথটা লিখতেছি, দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 40 ও 60। খেয়াল করো, এখানে কিন্তু দ্রাব্যতা যে মান দিছে পাশে কোনো একক নাই, তাহলে বুঝতে হবে যে এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? এস সমান m × 100 ভাগ কত? m - n, এটা ইউজ করতে হবে। হ্যাঁ, ওকে। এবার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে
সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেন্টিগ্রেডে শীতল করলে কত গ্রাম দ্রব ক্লাসিত হবে, কত গ্রাম দ্রব কীভাবে ক্লাসিত হবে, কত গ্রাম দ্রব ক্লাসিত হবে। ঠিক আছে, দেখো এখানে সমস্যাটা হলো দ্রাব্যতা দিছে কিন্তু কোনো একক নাই। এর আগে যেমন গ্রাম পার লিটার ছিল, এখানে কিন্তু কিছু নাই। সো এখানে এই যে মান দুইটা, এটা হলো কি দ্রাব্যতা হিসাব করা হয়েছে প্রতি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের পরিমাণ। আচ্ছা, তা আমরা যদি একটু ছবি এঁকে দেখাই, এই হলো দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণের দ্রাব্যতা দেওয়া আছে S1 কত, আচ্ছা তাপমাত্রা প্রথমে কত 35, শীতল করছি তো আগে 35টা আগে লিখলাম। S1 কত 60। আচ্ছা, এখানে দ্রবণের ভর দেওয়া আছে M কত 100, M1 ধরলাম, M1, হ্যাঁ। আর কি দেওয়া আছে W1 বের না, স্মল m1 বের করবো, হ্যাঁ। স্মল m1 মানে দ্রবের ভর, এটা দ্রবের ভর, হ্যাঁ দ্রবের ভর, এটা হলো দ্রবণের ভর। আর এটাকে আমরা শীতল করছি না, শীতল করে কি পাইছি এই, ওকে ঠিক আছে, শীতলকরণ করছি করে এই তার তাপমাত্রা কোথায় গেছি 25 ডিগ্রি, আর দ্রাব্যতা কমে গেছে S2 কত হয়েছে 40। আচ্ছা, এবার দেখো দ্রবণ থেকে দ্রব যখন ক্লাসিত হয় তখন অবশিষ্ট যে দ্রবণটা তার কিন্তু ভর এক থাকবে না, তার মানে M2 ধরলাম, M2 কিন্তু আমি জানি না, তা আমি স্মল M2 বের করতে চাই, এটা দরকার। কারণ এই যে ক্লাসিত দ্রবের যে ভর, ক্লাসিত দ্রবের ভর বের করবো আমরা না, ক্লাসিত দ্রবের ভর কত M1 মাইনাস কত হবে, এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে প্রথমে দেখো আমার কিন্তু এটা বের করতে কোনো সমস্যা নাই, কারণ S দেওয়া আছে, M দেওয়া আছে। তা আমরা করি, দেখো 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ওকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় S1, এবার আমরা সূত্র কোনটা দিব, M1 ইন্টু 100, ওকে এই সূত্রে অ্যাপ্লাই করলাম। তা আমাদের এখানে S1টা কত দেওয়া আছে, S1 60, আর M1 বলে দ্রবণের ভর দেওয়া আছে 100 গ্রাম। আবার দেখো তুমি যদি ওই আগের অঙ্কটার মধ্যে করতে যাও, তাহলে এখানে তো দ্রবণের আয়তন দরকার, ভর থেকে তো আয়তন বের করতে গেলে কী লাগবে, ঘনত্ব দেওয়া থাকবে বা আপেক্ষিকতা দেওয়া থাকতে হবে না এখানে। সো আমি এটাকে আয়তনে কনভার্ট করতে পারবো না, সো আমি ওই সূত্রে যাওয়ার কোনো সুযোগই নাই। তারপরে দ্রাব্যতার তো একক নাই, তার মানে কি, তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, W/V ইউজ করা এখানে যাবে না, যেহেতু দ্রবণের আয়তন নাই, আবার আমরা দ্রাব্যতা দেওয়া আছে কিসে, কোনো একক নাই, তার মানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এবার এখান থেকে কী করতে পারবো, M1 বের করতে পারবো না, 60 সমান M1 বের করবো 100, আর 100 মাইনাস কত M1, তাহলে এখানে কত হয় 6000 না, মাইনাস 60 M1 100 M1, এখান থেকে আমরা কী লিখবো 160 M1 সমান কত 6000, তাহলে M1টা কত 6000 ভাগ কত 160, ওকে। তাহলে আমরা এখান থেকে কি 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব আছে সেটা বের করতে পারবো। 6000 ভাগ কত 160 কত 37.5। আচ্ছা, এটা আমরা বসে ফেলি, দরকার নেই না। আচ্ছা, এবার দেখো আমরা এখানে একটু সমস্যা হলো, আমি এবার এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কি বের করতে চাই, S2 দেওয়া আছে, M2 বের করতে চাই, কিন্তু সমস্যা হলো কারণ দ্রবণকে যখন ঠান্ডা করবো, দ্রবণ থেকে যখন দ্রব ক্লাসিত হবে তখন দ্রবণের ভর চেঞ্জ হয়ে যাবে, যে M1 ছিল M2 হয়ে গেছে, হ্যাঁ। এই যে স্মল M1 ছিল দ্রবের ভরও চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমরা তো কিন্তু M2 তো দেওয়া নেই আমাকে,
ক্লাসিত হওয়ার পর দ্রবণের ভর তো দেওয়া নয়, তাহলে আমরা কী করবো? তাহলে আমি চাচ্ছি এটার মান এটা দেওয়া আছে, কিন্তু M2 তো দেওয়া নয়, কারণ 3টা রাশি, তার মধ্যে 2টো দেওয়া থাকলেও 3টা বের করা যাবে। S2 দেওয়া আছে, M2 তো দেওয়া নয়, তাহলে আমরা কী করবো? এখানে হলো বেসিকটা হলো যে তোমরা মনে রাখবা, দ্রবণ থেকে যখন দ্রবক ক্লাসিত হবে, দ্রবক ক্লাসিত হওয়ার পরে দ্রবণের ভর কমে যাবে, দ্রবের ভর কমে যাবে, কিন্তু একটা জিনিস স্থির থাকবে, সেটা কি? দ্রাবক। এখানে দ্রাবকের ভর যা, এখানে দ্রাবকের ভর তাই। কারণ দ্রবণকে ঠান্ডা করলে কি হয় না? দ্রাবক ক্লাসিত হয় না, দ্রবক ক্লাসিত হয়। হ্যাঁ, দ্রবক ক্লাসিত হয়। এতে কি হয়? দ্রবের ভর কমে যায়, দ্রবণের ভর কমে যায়, দ্রাবক একই যায়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে দ্রাবকের ভর বের করি কেন? হ্যাঁ, তাহলে আমরা 35 ডিগ্রি থেকে তাপমাত্রা দ্রাবক যা, 25-এ দ্রাবক তাই। তাহলে এবার আমরা দ্রাবকের ভর বের করি। দ্রাবকের ভর কত? এইটা কত? 100 মাইনাস 35 পয়েন্ট কত? 37.5 গ্রাম। কত হলো? এই 62.5। আচ্ছা, আবার এটা কার সমান? আবার এটা কিন্তু কার সমান? M2 মাইনাস M2। তাহলে আমরা কি বলতে পারি? কারণ এটা কার সমান? এর সমান। হ্যাঁ, বিয়োগফলটা তার সমান। এমন M2 সমান না, বাট বিয়োগফল, এখানে বিয়োগফলের মান যা, এই বিয়োগফলের মান তাই। তাহলে আমরা এখানে S2 কত? 40, আর M2 বের করতে চাই 100, আর এটার মান কত? 62.5 গ্রাম। তাহলে এখান থেকে আমরা দেখো M2 কত আসে? 40 ইন্টু 62.5 ভাগ কত? 100 না? ভাগ 100 না? দেখো ভাগ 100, 40 ইন্টু 62.5 ভাগ কত? 100 ভাগ 100 এসে 25 না? 25। অতএব ক্লাসিত দ্রবের ভর, অতএব দেখো ক্লাসিত দ্রবের ভর M2 M1 মাইনাস কত? M1 এর মান 37.5 মাইনাস 25, কত হয়? 12.5। অতএব ক্লাসিত দ্রবের ভর কত? অ্যান্সার হলো ক্লাসিত দ্রবের ভর, হ্যাঁ, 12.5 গ্রাম। তাহলে দেখো এই দুটো অঙ্কের মধ্যে কিন্তু পার্থক্য আছে না? এটা হলো এই কথা তুমি কবির সালে বলতে পারবা, আমি নাম্বারটা এই মুহূর্তে বলতে পারতেছি না। কবির সালে বইতে এই ম্যাথটা থাকবে। হ্যাঁ, বা আমার হাতে একটা শিট আছে, সেই শিটের কত নাম্বার? এটা শিটের আমি নাম্বারটা দিই। এই শিটটা, এই ম্যাথটা নেওয়া হয়েছে কবির সালে বই থেকে। আমি শিটের নাম্বারটা হলো 4, শিটের নাম্বারটা 4 নাম্বার। আচ্ছা, তাহলে আমরা এই যেটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছি। আমার শিটে আরেকটা ম্যাথ আছে, দেখো এখানে সামান্য চেঞ্জ করা। আমি যে সামান্য চেঞ্জটা বলেছি, দেখো 50 আর 20, 50 আর 20, 50 আর 20, 50 আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবের যাব্যতা, দ্রবের বলতে এখানে দ্রবের নামটা দিয়ে দিচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। দ্রবের কি তাপমাত্রা দেওয়া আছে কত? 50.4, 50.4, তারপরে হলো এই 50.4 আর 37.2। ওকে, আর বলা হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো 50, আর এখানে দেওয়া আছে 375 মিলিলিটার। দেখছো এখানে কি দেওয়া আছে? আয়তন। তাহলে এখানে এমন দেওয়া নাই, দেওয়া আছে আয়তন। আবার দেওয়া আছে ব্যাকেটে দেওয়া আছে কি? দ্রবণটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে কত? 1.12। আপেক্ষিক গুরুত্ব 1.12 গ্রাম পার সেন্টিমিটার। ওকে, তার মানে এখানে আমরা 375, এটা কি? আয়তন, মিলিলিটার। এটাকে গুণ করবো কি দ্বারা? আমি কিন্তু এবার ভর চাচ্ছি, আয়তন থেকে ভর। তাহলে আয়তনকে গুণ করতে হবে কি দ্বারা? আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দ্বারা। 1.12 গ্রাম পার সেন্টিমিটার। ওকে, তা আমরা এখানে কি করতে পারি দেখো তো? আর একটা জিনিস মনে রাখবা, সেন্টিমিটার কিউব যে কথা আর মিলিলিটার একই কথা। মানে এটা আমি সেন্টিমিটার কিউব লিখতে পারি, কাটা যাচ্ছে। 400 কত হয়ে যাবে? 20 গ্রাম শেষ। মানে মিলিলিটার যে কথা
সেন্টিমিটার কিউব কিন্তু একই কথা, তোমরা এটা মনে রাখবা। 1 সেন্টিমিটার কিউব যে কথা 1 মিলিলিটার কিউব। তাহলে আমরা এখানে আয়তনটা দেওয়া ছিল সেন্টিমিটার কিউব, মিলিলিটারে আমি লিখছি সেন্টিমিটার কিউব, আর এটা দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। কাটাকাটি করলে কি আসে, এখানে কি থাকে, গ্রাম থাকে না। তাহলে আমরা ভরটা বের করলাম, আর সব আগের মতোই, আর সব কি আগের মতোই না, সব আগের মতোই। ওকে, তাহলে আশা করি পারবে। শুধু এখানে কী দেওয়া আছে, দ্রবণের আয়তন দেওয়া আছে, কিন্তু তুমি কিন্তু আয়তন দেওয়া থাকলে তুমি W/V সূত্রে যেতে পারবো না। কারণটা কি, কারণ তোমার যে কী দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, এগুলো কোন এককে দেওয়া আছে, একক নাই। তার মানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে এই সূত্র অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি দ্রাব্যতার একক দেওয়া থাকবে না, তখন তোমাকে অবশ্যই কি এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, না সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি এই বুঝতে পারছি যে কখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। কখন আমরা কি, কখন আমরা এই S সমান W/V সূত্রে অ্যাপ্লাই করব, আর কখন আমরা S সমান M × 100 এই সূত্রটা অ্যাপ্লাই করব। যখন দেখবা দ্রাব্যতা দেওয়া আছে দুটো তাপমাত্রায় কিন্তু একক দেওয়া নাই, তখন তুমি এই সূত্র দিয়ে কী করবা, কতটুকু গ্লাসে দেওয়া হবে। আর যখন দেখবা দ্রাব্যতা দেওয়া আছে কি গ্রাম পার লিটারে, গ্রাম পার লিটারে না, গ্রাম পার লিটারে, দ্রাব্যতা দেওয়া আছে গ্রাম পার লিটারে, তখন তুমি কী করবা, S1 W1 আর একটা কী ধরবা S2 W/V। আর দুই ক্ষেত্রে বি একই ধরতে হবে। যদিও আমরা জানি যে দ্রবণ থেকে দ্রবক গ্লাসিত হলে কী হয়, দ্রবণের ভর কমে যায়, দ্রবের ভর কমে যায়, আর দ্রবণের যদি ভর কমে যায় অবশ্যই আয়তন কমে যাবে, কারণ ভরের সাথে আয়তনের একটা সম্পর্ক আছে, তোমরা সবাই জানো না। এই যে এই ঘনত্ব মানে ভর বাই কি আয়তন, এইটা। তারপর যখন আমরা দ্রবণের কী হবে, দ্রবণ থেকে যখন দ্রবক গ্লাসিত হবে তখন দ্রবণের ভর কমে যাবে, মানে অবশ্যই দ্রবণে কী হয়ে যাবে, আয়তন কমে যাবে, না দ্রবণের আয়তন কমে যাবে। আচ্ছা, অবশ্যই একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু দেখো এই এখানে বোধহয় একটা বিতর্ক একটা বিষয় চলে আসে, দেখো রো ইজিক্যাল কত M/V না, এইটা। আচ্ছা, যখন একটা সম্পৃক্ত দ্রবণকে, কারণ যেহেতু তাপমাত্রা চেঞ্জ করছি, দেখো আমরা কিন্তু তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু কী হয়, তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু কী হয়, ঘনত্ব চেঞ্জ হয় না। আচ্ছা, এখানে একটু ঝামেলা, আমরা দুই ক্ষেত্রে, আচ্ছা বাদ দেবো, ঠিক আছে। দেখো এবার আমরা এই একটা টপিক বাকি ছিল আমাদের, না সেটা কি, তাপমাত্রার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, না তাপমাত্রার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, তাপমাত্রার উপর বিভিন্ন নিয়ামকের। তার মধ্যে প্রথমটা কি ছিল, এক কি ধ্রুবের দ্রাব্যতারা কিসের উপর নির্ভর করে, ধ্রুবের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে ক্রিয়েট করি, দেখো আমরা একটা উদাহরণ দিয়ে ক্রিয়েট করি। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাবক হলো কে, পানি, কতটুকু 100 গ্রাম। আর দ্রবটা কি সোডিয়াম, হ্যাঁ দ্রবটা আমরা ভিন্ন ভিন্ন করবো, আমরা বলছি দ্রবের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে। তাহলে আমি এবার দ্রব ভিন্ন ভিন্ন নিব, যেমন 35 গ্রাম কে দ্রব যদি কী হয়, সোডিয়াম ক্লোরাইড, দ্রবের জন্য দ্রাব্যতা কত 35। মানে আমি যদি 0 ডিগ্রি থেকে তাপমাত্রা 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে চাই, সোডিয়াম ক্লোরাইড লাগবে কত 35 গ্রাম। সো 35 হলো সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা। কিন্তু আমি যদি এখানে পটাশিয়াম নাইট্রেট নেই, তখন কী লাগবে 13 গ্রাম লাগবে। তারপর আমি যদি এখানে পটাশিয়াম ক্লোরাইড নেই, তাহলে লাগবে কত 27 গ্রাম। ওকে, তার মানে কি আমরা কী পেলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রবের পরিমাণ কী হচ্ছে, দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে একই দ্রাবকে দেখো ভিন্ন ভিন্ন দ্রবের কী দ্রাব্যতা ভিন্ন ভিন্ন। তার মানে একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা
অর্থাৎ দ্রাব্যতা কি হয় দ্রব্যের প্রকৃতির উপর একই দ্রাবকের ভিন্ন ভিন্ন দ্রব্যের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন, অর্থাৎ দ্রাব্যতা কি দ্রব্যের প্রকৃতির উপর। আচ্ছা, এবার আসো 2 দ্রাবকের তোমার সবাই একটা লাইন জানো যে লাইক ডিজলভ লাইক, মানে যে যেরকম সে তার মতো জিনিসকে পছন্দ করে। যেমন একটা ধরো পানি একটা দ্রাবক, পোলার দ্রাবক, আর সোডিয়াম ক্লোরাইড হলো আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগ কী হয়? পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আর জৈব যৌগগুলো কী হয়? অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। মানে আয়নিক যৌগের যেহেতু পজিটিভ নেগেটিভ পোল আছে, আর পানির মধ্যে যেহেতু না, আয়নিক যৌগের যেহেতু পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, আর পানির যেহেতু পজিটিভ নেগেটিভ পোল আছে, এই জন্য পানিতে কী হয়? সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়। কিন্তু কী হয় না? মিথেন, বেনজিন এগুলো কী হয় না? পানিতে দ্রবীভূত হবে না। ঠিক তার মানে কি? ধরো সোডিয়াম ক্লোরাইড হলো, আমি এখন পানি দ্রাবক হলো, এবার আমরা দ্রব একটা করবো, দ্রব কি নিলাম? সোডিয়াম। ওকে, এটা কিন্তু আয়নিক যৌগ। দ্রাবক পানি, তাপমাত্রা 0, দ্রাব্যতা কত? পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা হলো কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত? 35। বাট আমি দ্রাবক কি নেই? কেরোসিন নেই। কেরোসিন যেহেতু কি অপোলার দ্রাবক, আর সোডিয়াম ক্লোরাইড যেহেতু আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড কেরোসিনে দ্রবীভূত হবে না, যেমন দ্রাব্যতা কত? 0। তাহলে দেখো, একই দ্রবের ভিন্ন ভিন্ন দ্রাবকের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন। একই দ্রবের ভিন্ন ভিন্ন দ্রাবকে কি দ্রাব্যতা ভিন্ন ভিন্ন, অর্থাৎ কি দ্রাব্যতা কি? অর্থাৎ দ্রাব্যতা কি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, একই দ্রাবকে একই দ্রব্যে ভিন্ন ভিন্ন দ্রাবকে, একই দ্রব্যের ভিন্ন ভিন্ন দ্রাবকের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন। তার মানে দ্রাব্যতা কি? দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, 3 নম্বর হলো তাপমাত্রা। দেখো, 3 হলো তাপমাত্রা। আর মনে রাখবা, তাপমাত্রা সাথে দ্রাব্যতার পরিবর্তন। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়তে পারে বা কমতে পারে। তাপমাত্রা বৃদ্ধিতে কোনো দ্রব্যের দ্রাব্যতা বাড়তে পারে বা কমতে পারে। কারণ আমি যখন দ্রাবকে দ্রবীভূত করবো, তখন দ্রবণ যে তৈরি হবে, সেই দ্রবণ তৈরির প্রক্রিয়াটা কী হয়? তাপ উৎপাদী হয়, আবার কী হয়? তাপ উৎপাদী হয় বা তাপ হানি হয়। যেমন দেখো, আমরা দ্রব মিশাবো, হ্যাঁ, কোথায়? দ্রাবকে দ্রবণ তৈরি হবে। এই প্রক্রিয়াটা কী হতে পারে? ব্যালেন্সের মান প্লাস হতে পারে, পজিটিভ, মানে তাপ হারি প্রক্রিয়া হতে পারে। তাপ হারি প্রক্রিয়া হতে পারে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো, তুমি যদি এখানে দ্রবটা কাকে নাও, দ্রবটা যদি গ্লুকোজ নাও, তোমার হয়তো জানো গ্লুকোজ দেখবা পানিতে দেখবা পানি ঠান্ডা হয়ে যায়। কেন? গ্লুকোজটা পানিতে দ্রবীভূত হওয়ার জন্য সে পানি থেকে তাপ নেয়। গ্লুকোজের স্ফটিক ভাঙার জন্য যে তাপ লাগে সেটা পানি থেকে নেয়, যার কারণে পানির তাপমাত্রা কমে যায়। সব প্রক্রিয়াটা তাপহারি প্রক্রিয়া। এরকম আরও কিছু উদাহরণ আছে। গ্লুকোজ, তারপরে আছে পটাশিয়াম নাইট্রেট, তারপরে আছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, আমরা এই পাশাপাশি দেখি, তাহলে আমার দেখা হবে গ্লুকোজ, তারপরে পটাশিয়াম নাইট্রেট, তারপরে অক্সালিক অ্যাসিড, তারপরে আছে কপার সালফেট, ফাসলু পানি, তারপর আছে সোডিয়াম সালফেট, সাতলু পানি। মানে যে সকল লবণ এরকম আর্দ্র গ্লাস তৈরি করে, তাদেরকে যেমন তুতে, হ্যাঁ, পানি পাশলে পানি থাকে, যাদের সাথে পানি থাকে তাদেরকে পানিতে দিলেই কিন্তু বা কী হবে? পানি ঠান্ডা হয়ে যাবে। কারণ হলো এদের স্ফটিক ভাঙার জন্য
তাপ লাগবে, তাপটা বাইরে থেকে নিবি, তার মানে বুকের তাপ হারি হবে। আচ্ছা, এখন দেখো যদি তাপ হারি হয় তাহলে আমরা কিন্তু জানি সবাই, আচ্ছা তাপ হারি বলছি আমরা না, তাপ হারি, তার মানে আমরা এটা কী করতে পারি, মাইনাস তাপ দিতে পারি। তাপ হারি মানে ড্যাট ইজ হলো প্লাস, আর যদি আমি সাথে লিখি মাইনাস তাপ, বা আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি, ওকে। এইবার তোমরা একটু চিন্তা করো, এখানে তোমরা নিশ্চয়ই স্কুলে পড়ে আসছিলে, লা শ্যাটেলের নীতি পড়ে আসছিলে, লা শ্যাটেলের নীতি। সেখানে কী পাইছো যে আমরা যদি কোনো একটা বিক্রিয়ায় বিক্রোপ দিই, বিক্রিয়াটা কী হবে, সাম্যাবস্থা বাম থেকে ডানে যায়। হ্যাঁ, আবার বলি, কোনো একটা বিক্রিয়ায় যদি বিক্রোপ দেওয়া হয়, সেই বিক্রিয়াটা কী হয়, সাম্যাবস্থা বাম থেকে ডানে চলে যায়। তাহলে আমি যদি এখানে তাপটাকে মনে করি একটা বিক্রিয়া, তাপ একটা বিক্রিয়া, তাহলে আমি যদি এটাকে প্রয়োগ করি, প্রয়োগ তাপ যদি দিই, তাহলে সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে। আর আমরা জানি যে দ্রাব্যতা, আমরা তো দ্রাব্যতা হিসাবে, দ্রাব্যতা হলো দ্রাবক নির্দিষ্ট, তাহলে দ্রাবক তো নির্দিষ্ট, এই দ্রাবকটা নির্দিষ্ট, এটা চেঞ্জ হবে না। তাহলে সাম্যাবস্থা ডানে যাওয়া মানে কি, দ্রাবকে আরও কিছু দ্রব্য মিশানো যাবে। তার মানে আমি যদি পানিকে গরম করে গ্লুকোজ মিশাতে যাই, সম্পৃক্ত তোমার তৈরি করতে গ্লুকোজ কী লাগবে, বেশি লাগবে। যত বেশি গরম করে পানিতে গ্লুকোজ মিশাবা তত বেশি গ্লুকোজ লাগবে। বা এভাবে চিন্তা করো যে দ্রাবক দ্রবণ হলো দ্রবণ, দ্রাবক দ্রবণ মিলে দ্রবণ হয়েছে, এবং একটা সাম্য অবস্থা। বা তুমি এভাবে চিন্তা করো, মনে করো যে আমি এখানে ধরো গ্লুকোজ আছে, দ্রবণের মধ্যে কী আছে, গ্লুকোজ আছে, মনে করো যতটুকু থাকতে পারে তার চেয়ে বেশি নিচ্ছি, যতটুকু থাকতে পারে তার বেশি নিচ্ছি।